আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালোই আছো। আমাদের নিয়মিত ক্লাসগুলো ফলো করছো এবং পরীক্ষার জন্য ভালোই প্রস্তুতি নিচ্ছ। তো আমাদের আজকের যে আলোচনা, তার শিরোনাম হলো দেশীয় রাজ্য দখল এবং শাসন। এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিন্তু এই আলোচনার পূর্বে চলো আমরা একটু ঘুরে দেখি বিগত অধ্যায়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম তার একটু পর্যালোচনা করি, তাহলে আজকের বিষয়ের সঙ্গে তোমাদের সংযোগ স্থাপনে অনেকটা সুবিধা হবে। আমরা কি দেখেছিলাম? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা একটি বাণিজ্যিক সংস্থা হিসেবে এখানে এসে যেভাবে তাদের বাণিজ্য বিস্তার করছিল, পাশাপাশি অন্যান্য বিভিন্ন যে বাণিজ্যিক সংস্থাগুলো, যেমন পর্তুগিজ, ওলন্দাজ, ফ্রান্স, এসব বিভিন্ন দেশ থেকে বাণিজ্যিক সংস্থাগুলো একইভাবে একই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল বাণিজ্য করার জন্য। তাদের মূল উদ্দেশ্য কি ছিল? কারণ তারা জানতে পেরেছিল এখানে যে অত্যন্ত উন্নত মানের কিছু দ্রব্য সামগ্রী, যেমন তুলা বা অন্যান্য যেমন ধরনের মনে করো দ্রব্যাদি রয়েছে, যেমন এসব জাতীয় ব্যবহার তারা করত। তো এগুলো তারা যেভাবে কালেকশন করত, সেই কালেকশনের ফলে তাদের মধ্যে একটা কম্পিটিশন চলে আসলো। বিভিন্ন বাণিজ্যিক সংস্থাগুলির মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা দেখা দিল। আমাদের এই অঞ্চলের, বিশেষত দাক্ষিণাত্যের যে মশলাপাতি, সেটা পৃথিবী বিখ্যাত ছিল। তোমরা নিশ্চয়ই মনে আছে সিল্ক রুট বিষয়ে, যে তোমরা যে ছোট ক্লাসে পড়েছো, ক্লাস 7 এই বিষয়ে আলোচনা রয়েছে। তো সিল্ক রুট কিভাবে হয়েছিল? কারণ আমাদের দেশের সিল্কের তৈরি বস্ত্রাদি পৃথিবী বিখ্যাত ছিল, তেমনি সুতির কাপড় বা অন্যান্য বস্ত্রাদি এগুলো পৃথিবী বিখ্যাত ছিল। তো এ সকল দ্রব্যাদি সংগ্রহের জন্য বিভিন্ন কোম্পানিগুলির মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা চলত, তাতে করে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদের মধ্যে সবচেয়ে বেশি সাকসেসফুল হয় এবং তারা এটাকে চালিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। এর পরবর্তী সময়ে তারা যে বিষয়টাতে অগ্রসর হলো, সেটা হলো গিয়ে তারা বুঝতে পারলো যে আমাদের এখানে শুধু ব্যবসা করলেই চলবে না, আমাদের প্রশাসনিক বিষয়ে আমাদের হস্তক্ষেপ করতে হবে। আরো একটি বিষয় যেটাকে বলা হয় কলোনাইজেশন, মানে সামগ্রিকভাবে এখানকার শিক্ষা বলো, ধর্মীয় ব্যবস্থাপনা, সকল কিছুকে পরিবর্তিত করার মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্যকে আরো সম্প্রসারণ করার জন্য যে ব্যবস্থা নিয়েছিল, সেটাই হলো কলোনাইজেশন। তাহলে এই কলোনাইজেশনের প্রভাবে কিভাবে সমস্ত জাতি শ্রেণীর লোকেরা প্রভাবিত হচ্ছিল, সেই বিষয়টি আমরা আজকে দেখব। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পলাশির যুদ্ধের পেছনে যে কারণগুলো ছিল, যেমন নবাবকে অপদস্থ করা বা নবাবের পারমিশন না নিয়েই দুর্গ নির্মাণ করা, এখানে টাকশাল তৈরি করা, প্রচুর পরিমাণে বৈদেশিক সৈন্য আনয়ন করা। তো এসবের উদ্দেশ্য কি? একটি বাণিজ্যিক সংস্থা যারা এখানে বাণিজ্য করার জন্য এসেছিল, তারা কেন এভাবে প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ করছিল? উদ্দেশ্য আর কিছু না, উদ্দেশ্য হচ্ছে গিয়ে সেই কলোনাইজেশন, মানে সামগ্রিকভাবে সমস্ত কিছুর উপর তাদের আধিপত্য বিস্তার করে তাদের ব্যবসাটাকে আরো সম্প্রসারিত করা, এই উদ্দেশ্যে। তো যাই হোক, নিশ্চয়ই তোমাদের মনে আছে পলাশির যুদ্ধের ফলাফল। সেখানে আমাদের বিশ্বাসঘাতকতার, আমাদের নিজস্ব দলীয় ব্যবস্থার কারণে, মানে যেটা আমরা বলবো যে আমাদের দেশীয় শাসন ব্যবস্থার মানে অপারগতার কারণে পলাশি যুদ্ধের পরাজয় ঘটেছিল। এর পরবর্তী সময়ে যে বক্সারের যুদ্ধ, আরো বৃহত্তর শক্তির সঙ্গে, ত্রিশক্তি যেটাকে বলা হচ্ছে, সেই 3 শক্তির সঙ্গে ব্রিটিশদের যে সংগ্রাম হয়েছিল, সেই বক্সারের যুদ্ধ, সেখানেও কিন্তু ভারতীয় শক্তি টিকে থাকতে পারেনি। তো যাই হোক, ধীরে ধীরে এভাবে 1765 পর থেকেই সামগ্রিকভাবে আমরা বলবো ব্রিটিশ শাসন এখানে সম্প্রসারিত হচ্ছিল। যাই হোক, আজকে আমরা এই অধ্যায়টাতে যে দেশীয় রাজ্য দখল এবং শাসন, এতে আমরা কোন বিষয়গুলো আলোচনা করব সেটা আমরা একটু দেখে নিই। প্রথমত আমরা আলোচনা করব কোম্পানির দেওয়ানি লাভ বিষয়টি। এই দেওয়ানি বিষয়টি কি? দেওয়ানি বিষয়টি হলো যে রাজস্ব আদায়ের ক্ষমতা। তাহলে আমরা এই কোম্পানির দেওয়ানি লাভ বিষয়টি প্রথমত আলোচনা করব। এরপর আমরা অধ্যায়টাকে কয়েকটা অংশে ভাগ করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
প্রথমত আমরা কোম্পানির দেওয়ানি লাভ বিষয়ে আলোচনা করব। এর পরবর্তী সময় আমরা দেখব যে কোম্পানি কিভাবে কৃষি ব্যবস্থার উন্নয়নের জন্য ব্যবস্থা নিয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যে কৃষি ব্যবস্থার উন্নয়ন ছাড়া কোম্পানি যেটা চাইছিল যে সব সময়ের জন্য একটা চিরস্থায়ী ভাবে তাদের যে একটা রেগুলার ফ্লো অফ ইনকাম যেটাকে বলা হয়, যে সব সময় তাদের যে শাসন ব্যবস্থা পরিচালনা বলো বা ব্যবসা বলো সকল ক্ষেত্রে যে খরচটা মেটানোর জন্য একটা রেগুলার ফ্লো অফ ইনকামের তাদের প্রয়োজন ছিল। সেই রেগুলার ফ্লো অফ ইনকামটা কোত্থেকে আসবে, তার জন্য একটা ফিক্সড রেভিনিউ বা শুল্ক ব্যবস্থা স্থাপন তাদের প্রয়োজন ছিল। এবং তার জন্য কি করতে হবে, তার জন্য চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে আমরা অধ্যায়ের যে ভাগগুলো করে নিচ্ছি সেটা আগে বুঝে নাও যে অধ্যায়টাতে মূল বিষয়গুলো কি কি রয়েছে। প্রথমত রয়েছে দেওয়ানি লাভ, তারপরে রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত, এবং এই চিরস্থায়ী বন্দোবস্তের কি সমস্যাগুলো তার উপরও বিস্তারিত আলোচনা রয়েছে। এর পরবর্তী সময়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাহলওয়ারি সিস্টেম, যেটা হল্ট ম্যাকেনজি এখানে চালু করেছিলেন। মাহলওয়ারি ব্যবস্থা আসলে এগুলো কিছুই না, আসলে হচ্ছে যে সেই একই কথা যে রেগুলার ফ্লো অফ ইনকামটাকে নিশ্চিত করার জন্য তারা বিভিন্ন সময়ান্তরে বিভিন্ন ব্যবস্থা তারা নিচ্ছিলেন। তো তারই একটা অঙ্গ হলো মাহলওয়ারি সিস্টেম, যেটা সাধারণত উত্তর ভারতে পরিলক্ষিত হয়েছিল। আরো একটি ব্যবস্থা তারা যেটা দক্ষিণ ভারতে তারা যেটা প্রচলিত করেছিলেন সেটা হচ্ছে গিয়ে রায়তওয়ারি সিস্টেম, মানে রায়তদের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করা। এই বিষয়েও বিস্তৃত আলোচনা রয়েছে এখানে। এর পরবর্তী পর্যায়ে আমরা যেটা আলোচনা করব, যেমন এইসব বিভিন্ন ব্যবস্থার যে সমস্যাগুলো দেখা দিয়েছিল তার উত্তরণের উপায়গুলো, যদিও সেক্ষেত্রে কোম্পানি যে খুব বেশি সাকসেসফুল হয়েছিল সেটা বলা যায় না। এর পরবর্তী পর্যায়ে আলোচনায় থাকবে নীল চাষ, কারণ তারা এখান থেকে শুধু যে রাজস্ব আদায় করা বা বিভিন্ন ভাবে রেগুলার ফ্লো অফ ইনকামের ব্যবস্থা করা শুধু তাই না, তাদের প্রয়োজনীয় ফসলগুলো এখানে উৎপাদন করে নেওয়ার ব্যবস্থাও কোম্পানি করতে চাইছিল। তার জন্য শুধু নীল চাষ নয়, আরো বিভিন্ন ধরনের উৎপাদন, যেমন মনে করো কার্পাস তৈরি করা, কার্পাস উৎপাদন করা, অথবা আফিম উৎপাদন করা, এ সকল উৎপাদনের দিকেও কিন্তু কোম্পানি ধীরে ধীরে ঝুঁকছিল। তো এই যে নীল চাষ এখানে ব্যাপকতরভাবে আলোচনা করা হয়েছে, এবং নীল চাষের কি কি খামতিগুলো রয়েছিল, নীল চাষের যে বিভিন্ন পদ্ধতিগুলো, এবং তার থেকে কি করে নীল বিদ্রোহে সেটা রূপান্তরিত হয়, এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। তাহলে আমরা অধ্যায়ের বিভাগগুলি যদি আমরা এখানে লিখি তাহলে নিশ্চয়ই তোমাদের বুঝতে সুবিধা হবে। যেটা বলছিলাম এটা তোমাদের খাতায় লিখে নিতে পারো। আমরা প্রথমত যেটা আলোচনা করছি সেটা হচ্ছে দেওয়ানি লাভ বিষয়ে আমরা আলোচনা করব। দেওয়ানি লাভ, কোম্পানির দেওয়ানি লাভ বিষয়ে প্রথমত আলোচনায় থাকবে। তারপরে চিরস্থায়ী বন্দোবস্ত বিষয়ে আমরা আলোচনা করব। চিরস্থায়ী বন্দোবস্ত। এরপরে আমাদের আলোচনায় থাকবে মাহলওয়ারি সিস্টেম, যেটা মাহলওয়ারি সিস্টেম বা মহলবাড়ি বন্দোবস্ত বলো, মহলবাড়ি ব্যবস্থা বলো, যেটাই বলো। এরপরে থাকবে রায়তওয়ারি সিস্টেম, রায়তওয়ারি ব্যবস্থা। তারপরে থাকবে নীল চাষ, নীল চাষ বিষয়ে বিস্তৃত আলোচনা, এবং নীল বিদ্রোহ। তো এই সকল বিষয়গুলোর উপর আমরা আজকে আমাদের আলোচনা সীমিত রাখব। প্রথমে আমরা নিচ্ছি কোম্পানির দেওয়ানি লাভ। যেটা বলছিলাম, কোম্পানি যেমন প্রথমত বাণিজ্যিক সংস্থা হিসাবে আসার পরেও তারা এখানে ধীরে ধীরে প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করেছিল, এবং যা অবশ্যই মানে নবাবের বিরাগ ভাজন হওয়ার কারণ ছিল, এবং নবাবের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি হয়েছিল। কিন্তু সেখানেই তারা থেমে থাকেনি। তারা পরবর্তী সময়ে 1765 সালে 12ই অগাস্ট মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে তারা দেওয়ানি লাভ সত্ত্বটি অধিকার করে নেয়। মানে সমগ্র বাংলার দেওয়ানি লাভ তারা অর্জন করে। তো এখান থেকে যে রাজস্ব আদায়ের বিষয়টি কিন্তু তাদের হস্তগত হয়। কিন্তু এখানে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সেই দেওয়ানি লাভ তারা অর্জন করলেও, মানে তারা অধিকার অর্জন করলেও, তারা কিন্তু দায়িত্বটি তারা নিজেদের হাতে নেননি। তারা কার উপর দায়িত্বটি দিলেন? তারা যে এখানকার যারা প্রভাবশালী ছিলেন, রাজাই বলো, মোড়ল বলো, মানে যারা নেতৃস্থানীয় ছিলেন এখানের, বা জমিদার, ঠিক আছে, সেই সব মানে প্রভাবশালী ব্যক্তিদের উপর কিন্তু রাজস্ব আদায়ের দায়িত্বভার রয়ে গেল। তাহলে এখানে একটি সহজ
হিসাব আমরা দেখতে পাচ্ছি। সেই হিসাবটি কি, যে কোম্পানি অধিকার অর্জন করলো দেওয়ানি লাভের, কিন্তু দেখা গেল দায়িত্ব রয়ে গেল কিন্তু এখানকার যারা স্বত্বাধিকারী তাদের উপর রয়ে গেল। মানে কোম্পানি অধিকার অর্জন করলো, দায়িত্ব থাকলো না, আর এখানকার যারা নেতৃস্থানীয় তাদের উপর কিন্তু দায়িত্ব রয়ে গেল অধিকার ছাড়াই। ঠিক আছে, একদিকে হলো দায়িত্বহীন ক্ষমতা, আর একদিকে হলো ক্ষমতাহীন দায়িত্ব। এই বিষয়টি তোমাদের ভালো করে বুঝতে হবে। আরো একটি বিষয় সেটি হচ্ছে ভূমি পরিচালন ব্যবস্থা বা রাজস্ব আদায়, এসব বিষয়ের সামগ্রিকভাবে যে নিয়ন্ত্রণ সেটা কোম্পানির হাতে চলে গেল। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে প্রত্যেক রাজসভাতে তারা কিন্তু একজন করে রেসিডেন্ট, মানে কোম্পানির রেসিডেন্ট নিয়োগ করা হচ্ছিল। সেই রেসিডেন্টের দায়িত্ব কি থাকবে, তিনি সামগ্রিক ভূমি পরিচালন ব্যবস্থা বলো, রাজস্ব আদায় বলো, শাসন ব্যবস্থা পরিচালনা, সৈন্য নিয়ন্ত্রণ, সকল কিছু সেই ব্রিটিশ রেসিডেন্টের দ্বারাই নিয়ন্ত্রিত হবে। তাহলে এই দেশের শাসকরা কি করবেন? হ্যাঁ, এই দেশের শাসকরা রাজস্ব আদায় করবেন, অন্যান্য যে দায়িত্বপূর্ণ কাজগুলো সেগুলো করবেন, কিন্তু যে বেনিফিটটা, মানে যে লাভের দিকটা কিন্তু কোম্পানির দিকে চলে যাচ্ছিল। আসলে এখানকার যারা শাসক তাদের উপর কোনো কিছুই, কোনো অধিকারই তাদের হাতে থাকছিল না। তাহলে এই যে ভূমি পরিচালন ব্যবস্থা বলো বা রাজস্ব আদায় বলো বা সৈন্য নিয়ন্ত্রণ, সকল কিছুর বিষয় কিন্তু কোম্পানির হাতেই চলে গেল। পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বস্তু ক্রয় বিক্রয়। যেটা বলেছি, এখানে যে অত্যন্ত উন্নত মানের যে দ্রব্যাদি ছিল, সেটি মশলাপাতি বলো বা অন্যান্য যেসব কাপড় চোপড় তৈরির জন্য যে কাঁচামাল, যেমন কার্পাস বলো বা সিল্ক, এই জাতীয় বিভিন্ন ধরনের দ্রব্যাদি তারা এখানে অত্যন্ত স্বল্প মূল্যে ক্রয় করত, এবং তাদের যে বিভিন্ন এজেন্ট রয়েছিল তাদের মাধ্যমে তারা বিভিন্ন জায়গা থেকে খবরাখবর সংগ্রহ করে তাদের মাধ্যমে তারা এসব দ্রব্যাদি সংগ্রহ করত। পাশাপাশি সেগুলো তারা এক্সপোর্ট করত, বিদেশে তারা সেগুলো রপ্তানি করত। এবং আঞ্চলিক, যেটা বলছিলাম যে আঞ্চলিক ক্ষমতাবানদের হাতেই কিন্তু তাদের পুরোটা নিয়ন্ত্রণ রয়েছিল। কিসের নিয়ন্ত্রণ, কিসের দায়িত্ব? সেটা হচ্ছে তাদের রাজস্ব আদায়ের দায়িত্ব, এসব দ্রব্যাদি ক্রয়ের দায়িত্ব, কিন্তু বেনিফিটটা কারা পাচ্ছিল? কোম্পানি পাচ্ছিল। তাহলে দেওয়ানি, একটা জিনিস আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে দেওয়ানি লাভ করলো কোম্পানি, কিন্তু সেই বাণিজ্যিক সংস্থায় রয়ে গেল। তাহলে বাণিজ্যিক সংস্থার উদ্দেশ্য কি থাকে? নিশ্চয়ই তোমাদের জানা আছে যে বাণিজ্যিক সংস্থার উদ্দেশ্য হলো প্রফিট মেকিং, তাদের লাভ, মুনাফা অর্জন করতে হবে। তাহলে দেওয়ানি লাভটা এখানে কিন্তু তাদের একমাত্র মুনাফা অর্জনের দিকেই তাদের যে ধাবিত হচ্ছিল সেটা আমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারছি। এখানে পাশাপাশি এই যে কোম্পানির দেওয়ানি লাভ, তার ফলে আর তার পরিপ্রেক্ষিতে মানে এর ফলে কি কি পরিস্থিতির সৃষ্টি হলো সেটা আমরা একটু দেখে নেব। সেটা কি, সেটা দেখো। যেমন এখানে তারা এর পূর্ববর্তী পর্যায়ে তারা কি করত, কোম্পানি কি করত, কোম্পানি থেকে মনে করো সোনা রূপো এসব দিয়ে তারা কিন্তু এখানকার দ্রব্যাদি ক্রয় করত, সোনা রূপো দ্বারা তারা এগুলো ক্রয় করত এখানে পূর্ববর্তী পর্যায়ে। কিন্তু যখন দেওয়ানি লাভ করলো তখন নিশ্চয়ই তাদের আর এসব সোনা রূপা তারা ইংল্যান্ড থেকে আনার প্রয়োজন ছিল না। এখানকার দেওয়ানি দ্বারাই যে রাজস্ব উৎপাদন হতো সেই রাজস্ব দ্বারাই তারা এখানকার সকল কিছু দ্রব্যাদি ক্রয় করতে পারলো। তাহলে এই দেওয়ানি লাভ একটা বিশাল বেনিফিটের কারণ হয়ে দাঁড়ালো তাদের। তাহলে দেওয়ানি লাভের ফলে আমরা যে পয়েন্টটি এখানে লিখব যে দেওয়ানি লাভের ফলে এখানকার রাজস্ব দ্বারাই তারা দ্রব্যাদি ক্রয় করতে পারলো, এখানকার রাজস্ব দ্বারাই তারা কিন্তু দ্রব্যাদি ক্রয় করার ক্ষমতা অর্জন করলো। এই বিষয়টি মনে রাখতে হবে। এর ফলে কি হলো? এর ফলস্বরূপ বাংলার অর্থনীতিতে গভীর সংকট দেখা দিল। কিভাবে? কারণ যে পরিমাণ রাজস্ব আদায়ের ভার পড়েছিল কৃষকদের বলো বা জমিদারদের হাতে পড়েছিল, তারা কিন্তু সেখানে অপারগ হয়ে পড়েছিলেন। এত পরিমাণ রাজস্ব আদায় করা বা কোম্পানিকে প্রদান করা সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল। এই কারণেই বাংলায় একটা গভীর অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল। এটি একটি দেওয়ানি লাভের, কোম্পানির দেওয়ানি লাভের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এটি আমাদের মাথায় রাখতে হবে যে বাংলায় অর্থনীতিতে গভীর সংকট দেখা দিল। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় দেওয়ানি লাভের। তো বাংলায় যে অর্থনীতিতে গভীর সংকট দেখা দিল, এতে দেখা গেল প্রচুর সংখ্যক কৃষকরা গ্রাম ছাড়া হয়ে গেল। কারণ তারা কি নিজস্ব চাহিদা মেটানোর জন্য তারা ফসল উৎপাদন করবে নাকি কোম্পানির রাজস্ব প্রদান করবে? খুবই সহজ বিষয়টা বুঝতে পারছো আশা করি। পাশাপাশি এই সময় কি হলো, এ সময় কিন্তু দীর্ঘদিন যাবৎ অনাবৃষ্টি,
দেখা দিল। মানে যখন বলা হয় যে যখন বিপদ আসে তখন সব দিক থেকেই আসে, তো যেভাবে রাজস্ব আদায়ের ভার পড়েছিল তাদের উপরে, তো সেই পরিমাণ ফসল উৎপাদন করে নিজস্ব চাহিদা মিটিয়ে কোম্পানির চাহিদা মেটাতে তারা অপারগ হয়ে পড়েছিল। তো পাশাপাশি যেখানে আবার দুর্ভিক্ষ দেখা দিল, কারণ কি? কারণ দীর্ঘদিন যাবৎ সেখানে অনাবৃষ্টি হচ্ছিল। তো অনাবৃষ্টির ফলে ফসল ক্রপ ফেলিওর যাকে বলা হয়, মানে ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছিল না। তাহলে যেহেতু ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছিল না, তাহলে কৃষকরা কি করবে? কৃষকরা গ্রাম ছেড়ে যেতে আরম্ভ করলো। কিন্তু এতেও শেষ রক্ষা হলো না। 1770 খ্রিস্টাব্দে, ইংরেজির 1770 খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষ দেখা দিল, যেটাকে বলা হয় 76-এর মন্বন্তর। কারণ এটা বাংলার 1176 সালে হয়েছিল। 1176 বাংলা সনে বাংলায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, এই জন্য এটাকে বলা হয় 76-এর মন্বন্তর। এই বিষয়ে তোমাদের ছোট প্রশ্ন থাকতে পারে যে বাংলায় মন্বন্তর কবে সংগঠিত হয়েছিল। সেটি হচ্ছে বাংলা সন হলে 1176 হবে এবং ইংরেজি হলে 1770 হবে। দুটো ইয়ারই তোমাদের মনে রাখতে হবে, দুটো বছরই তোমাদের বাংলা এবং ইংরেজিতে মনে রাখতে হবে। এখানে একটি বিষয় যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে তৎকালীন সময়ে চিন্তা করে দেখো যে 1770 সালে বাংলার লোক সংখ্যা কত ছিল? সেই জায়গায় 1 কোটি লোকের মৃত্যু হয়েছিল। বাংলার দুর্ভিক্ষের কারণে তৎকালীন সময়ে 1 কোটি লোকের মৃত্যু হয়। মানে গ্রামীণ বাংলার বিস্তীর্ণ অঞ্চল জনমানবহীন হয়ে পড়েছিল। তার কারণ কি? তার দুটো কারণ। একদিকে অত্যন্ত অস্বাভাবিক হারে রাজস্ব আদায় কোম্পানির দ্বারা, দ্বিতীয়ত হলো অনাবৃষ্টি এবং ক্রপ ফেলিওর, মানে ফসল ফলানোর অপারগতা। তো এই যে বিষয়গুলো, যে দেওয়ানি লাভের পরিপ্রেক্ষিতে, দেওয়ানি লাভের ফলশ্রুতিতে কি ভয়াবহ পরিস্থিতি বাংলায় দেখা দিয়েছিল, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন এই যে বিষয়গুলো, এই যে আমরা মানে মন্বন্তরের কথা বলছি, 76-এর মন্বন্তরের কথা বলছি, এই বিষয়ে একজন বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার একটি বিখ্যাত উপন্যাস রয়েছে আনন্দমঠ, সেখানে এর বিস্তৃত চিত্র তুলে ধরেছেন। একটি দুর্ভিক্ষ পীড়িত বাংলার জীবন্ত চিত্র সেখানে তুলে ধরেছেন। তাহলে তোমাদের এই বইটির নামও মনে রাখতে হবে এবং এই বিষয়ে একটি ছোট প্রশ্ন অবশ্যই লিখে রাখবে। সেটি কি? যে আনন্দমঠ উপন্যাসটি কার দ্বারা রচিত হয়, বা এর রচনাকার কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিখ্যাত সাহিত্যিক, প্রখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই আনন্দমঠ উপন্যাসে বাংলার দুর্ভিক্ষ বিষয়ে একটি সুন্দর বর্ণনা দিয়েছেন, জীবন্ত বর্ণনা দিয়েছেন এখানে। তাহলে এই বিষয়ে তোমরা কিন্তু ছোট ছোট প্রশ্নগুলো এখান থেকে করে রাখতে পারবে অবশ্যই। আচ্ছা, তাহলে এই যে কোম্পানির দেওয়ানি লাভ, এর ফলে যে আমরা দেখলাম এর প্রতিক্রিয়াতে কি হলো, এর ফলশ্রুতিতে কি হলো। তো কোম্পানি কিন্তু এখানে দমে যাওয়ার জন্য আসেনি। তারা কি চাইলো? তারা চাইলো যে না, যে করেই হোক কৃষি ব্যবস্থার উন্নয়ন করতে হবে। তারা যে বিষয়টিতে এখন গুরুত্ব দিল, ঠিক আছে, আমরা চিরস্থায়ী বন্দোবস্ত, আমরা দেওয়ানি লাভ বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা দেখব চিরস্থায়ী বন্দোবস্ত, আমাদের দ্বিতীয় পয়েন্ট, যেটা চিরস্থায়ী বন্দোবস্ত। কি বিষয়ে চিরস্থায়ী বন্দোবস্ত? সেই রাজস্ব আদায় বিষয়ে চিরস্থায়ী বন্দোবস্ত। তো রাজস্বটা আসবে কোত্থেকে? যেভাবে গ্রাম বাংলায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, যেভাবে 1 কোটি লোকের মৃত্যু হয়েছে এবং গ্রাম পুরো খালি হয়ে গেছে, জনমানবহীন হয়ে পড়েছিল গ্রাম বাংলা, তো সেখানে কৃষিকাজ করবে কে? তো কিন্তু কোম্পানির আবার সেই রেগুলার ফ্লো অফ ইনকাম প্রয়োজন, তাদের তো সেই চিরাচরিতভাবে রাজস্ব পেতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে একটাই একমাত্র অর্থনীতির যোগানের একটাই রাস্তা, সেটা কি? সেটা হলো কৃষি ব্যবস্থা। তাহলে কৃষির উন্নতির দিকে কোম্পানি নজর দিল, কৃষির উন্নয়নের প্রচেষ্টা। এখন আমরা দেখব কোম্পানি কিভাবে কৃষির উন্নয়নের প্রতি দৃষ্টি দিল, কারণ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষির উন্নয়ন ছাড়া কোনোভাবেই তাদের যে মূল উদ্দেশ্য, যে রেগুলার ফ্লো অফ ইনকাম, সেটা তো কখনোই সম্ভব নয়। তাহলে এটা করতে হবে, কৃষির উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তার জন্য কি করতে হবে? কৃষকদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। কিভাবে দিতে হবে? সেই চিরস্থায়ী বন্দোবস্ত। এখন আমরা দেখব চিরস্থায়ী বন্দোবস্ত বিষয় যেটি, সেটা করা হয়েছিল, মনে করো কখনো সেটা 5 বছরের জন্য, কখনো 1 বছর, কখনো আবার 10 বছর, এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে কৃষকদের সঙ্গে কন্ট্রাক্ট বা চুক্তি করা হচ্ছিল রাজস্ব বিষয়ে, যে কাউকে মনে করো 5 বছরের জন্য একটি জমির সত্ত্বাধিকার দেওয়া হলো, রাজস্ব আদায় বা ফসল ফলানোর অধিকার দেওয়া হলো, এবং তার ভিত্তিতে কোম্পানিকে কি পরিমাণ রাজস্ব দেবে সেটা নির্ধারিত হলো। কখনো আবার
সেটা 1 বছরের জন্য নির্ধারিত হলো, কখনো আবার সেটা 10 বছরের জন্য নির্ধারিত হলো। এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে কোম্পানি মানে পরীক্ষামূলকভাবে এগুলো দেখছিল যে কিভাবে কি করলে তাদের যে উদ্দেশ্যটা সেটা সফল হতে পারে। অবশ্যই তারা বুঝতে পেরেছিল যে আমাদের কিন্তু এখানে অবশ্যই কৃষকদের প্রতি নজর দিতে হবে, কারণ কৃষকদেরকে যতক্ষণ পর্যন্ত না সাপোর্ট করা যাবে তাহলে তারা তাদের জায়গায় ফিরে আসবে না, তারা আবার ফসল করা মানে ফসল উৎপাদনে উৎসাহিত হবে না। আর কৃষকরা যদি ফসল উৎপাদনে উৎসাহিত না হয় তাহলে তাদের সেই উদ্দেশ্য যে রেগুলার ফ্লো অফ ইনকামটা, সেই রাজস্ব আদায়টা আর কি করে হবে। তাহলে বুঝতে পারছো কোম্পানি বিভিন্ন সময়ে পরীক্ষামূলকভাবে এই বিষয়গুলো তারা চেষ্টা করে যাচ্ছিল যে 5 বছর, কখনো কখনো 1 বছর, কখনো 10 বছর, এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বন্দোবস্ত করা হচ্ছিল। কিন্তু কোম্পানি একটা জিনিস ভাবলো যে না, এসব বাদ দিয়ে চলো আমরা একটা ব্যবস্থা করি। সেটা কি? পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত আমাদের করতে হবে। মানে জমির স্বত্বাধিকার যার কাছে থাকবে তার কাছে সবসময়ের জন্যই থাকবে, এবং দ্য রেট অফ রেভিনিউ উইল বি ফিক্সড, মানে যেটা রাজস্ব আদায় করা হবে তার যে হার সেটা নির্দিষ্ট হারে থাকবে, সেটা ভবিষ্যতে কখনো বাড়বে না। তাহলে এই যে একটি কন্ডিশন, যে শর্ত দেওয়া হলো, তাতে কিন্তু কৃষকরা অনেকটা উৎসাহিত হলো। এবং কোম্পানি যেটা ভেবেছিল যে এর দ্বারা কি হবে, জমিদাররা যাদের নিজস্ব জমি রয়েছে, সে জমিদার বলো বা রাজা নবাব যারাই বলো, তারা কিন্তু জমির উন্নয়নে মানে কৃষিজাত ফসলের অধিকতর উৎপাদনের দিকে তারা মানে দৃষ্টি দেবেন। কোম্পানি নিশ্চয়ই এটা ভেবেছিল যে তাদের যেটা উদ্দেশ্য ছিল যে তারা রাজা বা তালুকদার, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে তারা পরিচিত, তাদের মানে অধিকারের স্বীকৃতি কোম্পানি দিল। এবং 1700 এই সনটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যে চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলছি সেটি আসলে কবে শুরু হয়, সেটি 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত শুরু হয়ে গেল। চিরস্থায়ী বন্দোবস্ত কথাটার মানে নিশ্চয়ই বুঝতে পারছো, যেটা হলো গিয়ে জমির যে রাজস্ব নির্ধারণ করা হবে সেটা নির্দিষ্ট হারে থাকবে, সেটা ভবিষ্যতে পরিবর্তিত হবে না। কারণ বিভিন্ন সময় দেখা গেছে যে বিভিন্ন হারে রাজস্ব আদায় বা অত্যাধিক হারে রাজস্ব নির্ধারণের ফলে কৃষকরা বাধ্য হয়েছিল গ্রাম ছেড়ে চলে যেতে অন্য জীবিকার সন্ধানে, কারণ তাদের তো জীবিকা অর্জন করতে হবে, তারা তো আর না খেয়ে বাঁচতে পারবে না। তো তারা যেহেতু ফসল উৎপাদন করে কোনোভাবে নিজেদের জীবিকা অর্জন করতে পারছিল না, কারণ অত্যন্ত উচ্চ হারে রাজস্ব যেটা দিতে হচ্ছিল কোম্পানিকে, এই জন্য তারা গ্রাম ছেড়ে গিয়েছিল। এবং পাশাপাশি যখন সেখানে যেহেতু অনাবৃষ্টি দেখা দিয়েছিল, দীর্ঘদিন যাবৎ সেখানে বৃষ্টি হচ্ছিল না বা গ্রাম বাংলা একটা নির্দিষ্ট সেই সময়টাতে, তাহলে সেখানে ফসল ফলানো যাচ্ছিল না। তাহলে তারা কি করবে? তারা গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে গেল, অন্যান্য কর্মসংস্থানের দিকে তারা ঝুঁকে পড়লো। কিন্তু এতে কোম্পানির লস হচ্ছিল, কারণ কোম্পানির তো রাজস্ব আদায় হচ্ছিল না। তাহলে তাদেরকে কি করতে হবে? কৃষকদেরকে সাপোর্ট করতে হবে, কৃষকদেরকে সহযোগিতা করতে হবে। তাহলে তাদের সহযোগিতা করতে গেলে কি করতে হবে? রাজস্বের হারটা নির্দিষ্ট থাকতে হবে, ফিক্সড রেভিনিউ সিস্টেম। এই যে ফিক্সড রেভিনিউ সিস্টেম, এটাকেই বলা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, যেটা 1793 সালে চালু হয়েছিল। তাহলে তোমরা এখানে আরেকটি ছোট প্রশ্ন লিখে নিতে পারো যে চিরস্থায়ী বন্দোবস্ত কবে শুরু হয়? চিরস্থায়ী বন্দোবস্ত কবে শুরু হয়? উত্তরটা কি হবে? 1793 সালে। এটা অবশ্যই লিখে নেবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কোম্পানির মূল উদ্দেশ্য ছিল জমিদার মানে এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদাররা তাদের জমির মানে ফসল উৎপাদনের দিকে বা তাদের যে কিভাবে কৃষি ব্যবস্থাটাকে আরো উন্নত করা যায় সেদিকে তারা ঝুঁকবেন, তারা এটা নিশ্চয়ই ভাবছিলেন। কিন্তু দেখা গেল যে এখানে কিন্তু সমস্যার সমাধান হলো না, এখানে চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন সমস্যা দেখা দিতে গেল। চলো আমরা এখন দেখি যে সেই চিরস্থায়ী বন্দোবস্তের সমস্যাগুলো কি ছিল, সেটা আমরা এখন দেখি। চিরস্থায়ী বন্দোবস্তের সমস্যাগুলো কি ছিল? কোম্পানি যেটা ভাবছিল যে রাজস্ব নির্ধারণ নির্দিষ্ট হারে করলে বা চিরস্থায়ী বন্দোবস্ত করলে জমিদাররা যেহেতু তাদের জমিদারি সত্ত্ব পেয়ে গেছেন, তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাহলে তারা নিশ্চয়ই
জমির উন্নয়নে মানে ফসল উৎপাদনের আরো কি করে বৃদ্ধি করা যায়, উৎপাদনটাকে আরো কি করে বৃদ্ধি করা যায় সেদিকে তারা উৎসাহিত হবেন। আসলে কিন্তু সেটা হলো না। দে ওয়ার কোয়াইট রিল্যাক্টেন্ট, তারা যেন বিষয়টাকে মানে হাল ছেড়ে দিয়েছিলেন, বলছেন যেহেতু আমাদের নামে জমি আছে বাস, তাহলে এখন আমাদের আর সেভাবে বেশি চিন্তা করার প্রয়োজন নেই। এটা কারা চিন্তা করবে? কৃষকরা চিন্তা করবে, যারা ফসল ফলাবে তারা চিন্তা করবে, তারা দেখবে যে কি করে কোম্পানিকে রাজস্ব দেবে। তাহলে এখানে কিন্তু ক্ষতি কারা মানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছিল তারা সেভাবে ক্ষতিগ্রস্তই হতে থাকলো, মানে কৃষকরা মূলত যারা সরাসরি জমির উৎপাদনের সঙ্গে জড়িত ছিল। তাহলে এখানে যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে কৃষক মানে চিরস্থায়ী বন্দোবস্তের মূল সমস্যা ছিল যে কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো, কৃষকরা ক্ষতিগ্রস্ত হলো এবং জমিদাররা, এই পয়েন্টগুলো তোমরা লিখে নিতে পারো, জমিদাররা কৃষিজ ফসল উৎপাদনে নিরুৎসাহিত ছিল। মানে কোম্পানির যেটা অ্যাজাম্পশন ছিল, কোম্পানির যেটা পরিকল্পনা ছিল যে যদি আমরা চিরস্থায়ী বন্দোবস্ত করে ফেলি বা জমির সত্ত্ব আমরা যদি জমিদারকে পার্মানেন্টলি দিয়ে দিই, তাহলে হয়তো তারা জমির উন্নয়নে তারা নিজেদেরকে নিয়োজিত করবেন। কিন্তু ঘটনাটা তা হলো না, সেই তাদের অ্যাজাম্পশনটা কিন্তু মিলল না। তাহলে জমিদাররা কিন্তু কৃষিজ ফসল উৎপাদনে নিরুৎসাহিত, তারা কোনোভাবেই তারা উৎপাদনে কিন্তু আগ্রহী হয়নি। এবং রাজস্বের পরিমাণ কিন্তু বেশিই ছিল, রাজস্ব অত্যন্ত উচ্চ হারে ছিল, অত্যন্ত উচ্চ হারে ছিল। তাহলে অত্যন্ত উচ্চ হারে রাজস্ব আদায় যেহেতু করা হচ্ছিল, তাহলে সেটা কিভাবে করবে, সেটা কিভাবে সম্ভব? কৃষকরা যেখানে ফসল উৎপাদন করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে, নিজস্ব চাহিদা মেটাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে, সেখানে তারা অত্যন্ত উচ্চ হারে রাজস্ব কিভাবে দেবে? আরেকটি বিষয় এখানে মনে রাখতে হবে যে যখনই কোন জমিদাররা বা মোড়লরা যাদের উপর রাজস্ব আদায়ের অধিকার ছিল, যারা কোম্পানিকে নির্দিষ্ট সময়ে রাজস্ব দেওয়ার জন্য চুক্তিবদ্ধ ছিলেন, তারা যদি কোনো কারণে সেই রাজস্ব দিতে অপারগ হতেন, মানে ইফ দে ফেইলড টু সাবমিট দ্য রেভিনিউ, যদি তারা না পারতেন, তাহলে কি হতো? তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের জমি কেড়ে নেওয়া হতো। ঠিক আছে, জমিদারি কেড়ে নেওয়া, এই যে একটি ব্যবস্থা, যে জমিদারি কেড়ে নেওয়ার ব্যবস্থাটা, যেটা একদিকে দেখা গেল তাদের সত্ত্ব স্বীকার করে নেওয়া হলো, যে জমিদারি সত্ত্ব স্বীকার করে নেওয়া হলো, আরেকদিকে যখন তারা রাজস্ব আদায়ে অপারগ হলো তখন তাদের জমিদারি কেড়ে নেওয়া হলো। তাহলে এর ফলে কিন্তু সামগ্রিকভাবে সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এখানে একটি বিষয় লক্ষণীয়, আমরা বলছি যে চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন সমস্যাগুলো আমরা দেখছি, কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় কিন্তু যেটা মাথায় রাখতে হবে তোমাদের, সেটি হলো গিয়ে যে ঊনবিংশ শতকের প্রথম দশকে অবস্থার পরিবর্তন হতে শুরু করলো। এটা তোমাদের মাথায় রাখতে হবে যে ঊনবিংশ শতকের প্রথম দশকে অবস্থার পরিবর্তন। কিরকম অবস্থার পরিবর্তন? তখন আবার ফসল উৎপাদন ত্বরান্বিত হলো, ফসল উৎপাদন ভালোভাবেই হচ্ছিল, এতে কিন্তু কোম্পানি লস হলো। কিভাবে কোম্পানি লস হলো? কারণ বন্দোবস্ত হচ্ছে চিরস্থায়ী, দ্য রেট অফ রেভিনিউ ওয়াজ ফিক্সড। যেহেতু রেভিনিউর রেটটা ফিক্সড ছিল, মানে নির্দিষ্ট হারে শুল্ক দিতে হবে কোম্পানিকে, কিন্তু এখন যখন খুব ভালো ফসল উৎপাদন হচ্ছে তখন কিন্তু কোম্পানি কিন্তু আর রাজস্ব বাড়াতে পারলো না, কারণ তারা চুক্তিবদ্ধ। তো এক্ষেত্রে লস হলো কার? লস হলো একদিকে কোম্পানির, আর একদিকে হলো কৃষকদের, যারা জমির ফসল উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত। আর সবচেয়ে বেশি লাভবান কারা হলো? জমিদাররা, মোড়লরা, যারা রাজস্ব আদায়ের দায়িত্বে ছিল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে যারা ইন্টারমিডিয়ারিস ছিল, মানে মধ্যবর্তী স্থানে যারা অবস্থান করছিলেন, তাদের এখানে সবচেয়ে বেশি বেনিফিট হয়ে গেল, কিন্তু কোম্পানি সেই ফসল মানে অত্যধিক হারে ফসল উৎপাদনের বেনিফিটটা কিন্তু কোম্পানি পেল না। পাশাপাশি কৃষকরাও এখানে ক্ষতিগ্রস্ত হলো, কারণ কৃষকদের থেকে কিন্তু উচ্চ হারে রাজস্ব আদায় করা হচ্ছিল, যেটা এবং যারা ইন্টারমিডিয়ারিস তারা সেটা অধিকতর রাজস্ব আদায়টা রেখে দিয়ে বাকিটা কোম্পানিকে সে নির্দিষ্ট হারেই রাজস্ব দিচ্ছিল। তাহলে এখানে চিরস্থায়ী বন্দোবস্তের যে বিভিন্ন সমস্যাগুলো, তার মধ্যে এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কোম্পানিরও কিন্তু লস হতে থাকলো। সেটা কখন শুরু হলো? সেটা ঊনবিংশ শতাব্দীর প্রথম দশক থেকে এই বিষয়টি কিন্তু শুরু হয়ে গেল। যাই হোক, এখন আমরা দেখব আরেকটি
বিষয় যে আমরা চিরস্থায়ী বন্দোবস্ত বিষয়ে আলোচনা করলাম। আশা করি বুঝতে পেরেছো যে চিরস্থায়ী বন্দোবস্তটা কবে চালু হয়েছিল, যেটা বলেছি সেই ছোট প্রশ্নটি লিখবে। এবং চিরস্থায়ী বন্দোবস্তটি কি, যে নির্দিষ্ট হারে রাজস্ব আদায়ের ব্যবস্থাটা চিরস্থায়ী বন্দোবস্ত। আরো একটি প্রশ্ন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলি কি ছিল বা সমস্যাগুলো কি ছিল। এখানে কয়েকটা পয়েন্টের উপর নিশ্চয় আলোচনা করতে হবে তোমাদের, যে কৃষকদের দুরবস্থার কথা, বা অত্যন্ত উচ্চ হারে রাজস্বের কথা, বা যখন জমিদাররা বা মোড়লরা যখন রাজস্ব আদায়ে ব্যর্থ হতো তখন তাদের জমিদারে যে কেড়ে নেওয়া হতো, বা পরবর্তী সময় যখন ফসল উৎপাদন বৃদ্ধি পেল 19বিংশ শতাব্দীর প্রথম দশক থেকেই, তখন কিন্তু কোম্পানি সেই অতিরিক্ত ফসল উৎপাদনের বা অতিরিক্ত রাজস্ব আদায়ের কোনো সুযোগ পেল না। তাহলে এগুলো হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের সমস্যা বা কুফলগুলি। আচ্ছা, এখন আমরা দেখব আরেকটি নতুন পদ্ধতি যেটি চালু হয়েছিল। এগুলো এক্সপেরিমেন্টাল বেসিস, মানে পরীক্ষামূলকভাবে কোম্পানি বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতি চালু করছিল যাতে তারা রাজস্ব আদায়কে সুনিশ্চিত করতে পারেন। এখন উত্তর ভারতে একটি নতুন পদ্ধতি চালু করেছিলেন হল্ট ম্যাকেনজি। তোমাদের একটি এই নামটি মনে রাখতে হবে। তিনি যে পদ্ধতিটি চালু করেছিলেন এর নাম হচ্ছে মহলওয়ারি সিস্টেম, মহলওয়ারি ব্যবস্থা। তোমরা প্রথমে একটি ছোট প্রশ্ন লিখে নিতে পারো এখান থেকে, যে এই মহলওয়ারি ব্যবস্থাটি কে কোথায় চালু করেছিলেন। উত্তরটি কি হবে? উত্তরটি হবে হল্ট ম্যাকেনজি। হল্ট ম্যাকেনজি। হল্ট ম্যাকেনজি এটি চালু করেন মূলত উত্তরপ্রদেশে। প্রথমত তিনি উত্তরপ্রদেশে এটি চালু করেন। উত্তরপ্রদেশে এই মহলওয়ারি ব্যবস্থাটি তিনি চালু করেন। আচ্ছা, এই বিষয়টি কি? আমরা যে মহলওয়ারি ব্যবস্থার কথা বলছি, মহল অ্যাকচুয়ালি হচ্ছে একটা অঞ্চল বলতে পারো, বা একটা গ্রাম বা কোনো একটা রিজিয়ন যেখান থেকে রাজস্ব আদায়ের ভারটা কারো উপর দেওয়া হবে। সেখানে রাজস্ব আদায়ের ভারটা কার উপর থাকবে সেটা নির্ধারিত করতে হবে। সেটা নির্ধারণ করা হয়েছিল যে গ্রামের যারা মোড়ল হবেন, হেডম্যান অব দ্য ভিলেজ আমরা বলি, বা আমাদের এখানে প্রধান বলা হয়, তো সেই গ্রামের মোড়লদের হাতে সেই রাজস্ব আদায়ের ভারটা থাকবে। আর যেটা দেখা হয়েছিল, যেটা দেখা গেল যে উত্তর ভারতে মূলত একটা ট্র্যাডিশনাল জমিনদারি ব্যবস্থা আছে, মানে প্রথাগতভাবে সেখানে কিন্তু জমিনদারি ব্যবস্থাটা ছিল। তাহলে এটা বুঝে, এটা চিন্তা করেই একটা নির্দিষ্ট, মানে যেটাকে আমরা বারবার বলছি যে রেগুলার ফ্লো অফ ইনকাম পাওয়ার জন্য কোম্পানি সেখানে, মানে হল্ট ম্যাকেনজি সেখানে মূলত মহলওয়ারি ব্যবস্থাটি চালু করেন। যেটা দেখা হয়েছিল যে উত্তর ভারতে কিন্তু গ্রাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে সেখানে ছিল। উত্তর ভারতের গ্রামগুলো ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে ফসল বা বিভিন্ন ধরনের যে উৎপাদিত দ্রব্য হতো তার থেকে প্রচুর পরিমাণ রাজস্ব আদায় করা হতো, এবং সেই রাজস্ব আদায়ের ভার ছিল কার উপর? গ্রামীণ মোড়লদের হাতে ছিল। এই যে ব্যবস্থাটি চালু করা হলো, যেটার নাম দেওয়া হয়েছিল মহলওয়ারি সিস্টেম, মহলওয়ারি ব্যবস্থা, এবং তার মাধ্যমে কোম্পানি সুনিশ্চিত করতে চাইছিল তাদের রাজস্ব আদায়ের ব্যবস্থাটি। তো গ্রামের প্রতিটি, এখানে কিন্তু সিস্টেমটা এমন ছিল যে প্রতি জমি থেকে আপেক্ষিক রাজস্ব, এই কথাগুলো তোমাদের মাথায় রাখতে হবে, যে প্রতি জমি থেকে আপেক্ষিক রাজস্ব। কেন এই বিষয়টি? কেন? কারণ সকল জমির উৎপাদন ক্ষমতা এক নয়, সকল জায়গার জমিতে সকল জায়গার জমি সমানভাবে উর্বর নয়, ফার্টাইল না। তাহলে সব জায়গায় জমিতে সমান পরিমাণ ফসল উৎপাদিত হবে না। তাহলে যদি একই হারে সব জায়গায় রাজস্ব নির্ধারণ করা হয়, তাহলে কোন জায়গায় যেখানে ফসল উৎপাদন অত্যন্ত কম হচ্ছে, তাহলে কৃষকদের উপর অত্যন্ত চাপ পড়বে সেই পরিমাণ রাজস্ব মানে উৎপাদন করতে গিয়ে। অন্য জায়গায় যেখানে খুব ভালো ফসল উৎপাদিত হচ্ছে, সেখানে যদি কম হারে রাজস্ব নির্ধারিত হয়ে থাকে, তাহলে সেখানে কোম্পানির লস হবে। তাহলে এজন্য কি করা হলো, যে প্রতি জমি থেকে আপেক্ষিক রাজস্ব আদায়ের ব্যবস্থা করা হলো, আবার গ্রাম থেকে সার্বিক রাজস্ব আদায়ের ব্যবস্থা করলো। গ্রামের সার্বিক রাজস্ব, গ্রামগুলো থেকে সার্বিক রাজস্ব আদায়ের ব্যবস্থা করা হলো। তাহলে এই যে বিষয়টি তোমাদের খেয়াল রাখতে হবে, যে প্রতি জমি থেকে আপেক্ষিক রাজস্ব
এবং গ্রাম থেকে সার্বিক রাজস্ব। এই যে সামগ্রিক ব্যবস্থা পরিচালনা করা হলো, যেটার নাম দেওয়া হয়েছিল মাহালওয়ারি সিস্টেম বা মাহালওয়ারি ব্যবস্থা। এখন আমরা দেখব আরেকটি ব্যবস্থা যেটি কোম্পানি চালু করেছিল, যার মাধ্যমে তারা রেগুলার ফ্লো অফ ইনকাম নিশ্চিত করতে চেয়েছিল। সেটি কি? সেটি হল রায়তওয়ারি ব্যবস্থা। রায়তওয়ারি সিস্টেম। এই ব্যবস্থাটা কি? রায়ত কাদের বলা হচ্ছে? এখানে রায়ত বলতে তাদেরকে বোঝানো হচ্ছে যারা জমির উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত। মানে কন্ট্রাক্ট করতে হবে রায়তদের সঙ্গে সরাসরি, মাঝখানে কোনো মিডলম্যান থাকবে না, ইন্টারমিডিয়ারি থাকবে না। দেখো, কোম্পানি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বন্দোবস্ত করে তারা তাদের ড্রব্যাক গুলো, মানে ফল্ট গুলো, তারা এদের যে মানে খারাপ দিকগুলো তারা বুঝতে পারছিল, তাহলে সেভাবে তারা নিজেদেরকে প্রস্তুত করছিল এবং তাদের পলিসির পরিবর্তন করছিল, নীতির পরিবর্তন করছিল। তাহলে এই যে রায়তওয়ারি ব্যবস্থা যেটা করা হলো, সেটা মূলত দক্ষিণ ভারতে যেটা করা হয়েছিল, এখানে যেটি প্রথম চালু করেছিলেন ক্যাপ্টেন আলেকজান্ডার রিড। ক্যাপ্টেন আলেকজান্ডার রিড, এই নামটি তোমাদের মনে রাখতে হবে। তিনি প্রথমত এটি দক্ষিণ ভারতে চালু করেন। মূলত টিপু সুলতান, তোমাদের নিশ্চয় মনে আছে, টিপু সুলতানের যে অঞ্চল ছিল, তার থেকে যে অঞ্চলগুলো অধিকৃত করা হয়েছিল, সেই অঞ্চলগুলিতে এই রায়তওয়ারি ব্যবস্থাটা মূলত চালু করা হয়েছিল। তো ক্যাপ্টেন আলেকজান্ডার রিড যেটা দেখেছিলেন যে উত্তর ভারতে যেভাবে একটা ট্রেডিশনাল জমিদারি ব্যবস্থা রয়েছে, মানে প্রথাগতভাবে যেখানে জমিদারি ব্যবস্থা রয়েছিল উত্তর ভারতে, সেটা কিন্তু দক্ষিণ ভারতে দেখা যায়নি। দক্ষিণ ভারতে এরকম সিস্টেম ছিল না, প্রথাগত জমিদারি ব্যবস্থাটা ছিল না। তাহলে এখানে কি করতে হবে? তাহলে এখানে তারা যেটা করেছিল সেটা হচ্ছে রায়তদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্রাক্ট। মানে রাজস্ব কি হবে না হবে, কি পরিমাণ রাজস্ব তারা দেবে, কিভাবে দেবে, এগুলো সরাসরি কৃষকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, চুক্তিবদ্ধ করা। তাতে বেনিফিট কি? তাতে যে উত্তর ভারতে যেটা বা বিভিন্ন সময় যেটা দেখা গেছে যে যারা মধ্যবর্তী স্থানে অবস্থানকারীরা যেভাবে অত্যধিক রাজস্ব আদায় করার ফলে কৃষকদের উপর অত্যন্ত চাপ পড়ছিল, কৃষকরা গ্রাম ছেড়ে যেতে বাধ্য হচ্ছিল, পাশাপাশি কোম্পানির লস হচ্ছিল, কারণ যে পরিমাণ রাজস্ব কৃষকদের থেকে আদায় করা হচ্ছিল সেই পরিমাণ কিন্তু কোম্পানি পাচ্ছিল না। তো এই ব্যবস্থাটাকে বন্ধ করার জন্য, মানে ইন্টারমিডিয়ারিসদেরকে, মধ্যবর্তী স্থানে অবস্থানকারীদের বেনিফিটটাকে বন্ধ করার জন্য, তাদের যে অত্যাচারটাকে বন্ধ করার জন্য কোম্পানি কি করলো? সরাসরি রায়তদের সঙ্গে সম্পর্ক, ডাইরেক্ট কন্ট্রাক্ট উইথ দ্য রায়তস। এই রায়তরা কারা? যেটা বললাম যে যারা সরাসরি ফসল উৎপাদন করে, যারা জমির সঙ্গে সরাসরি জড়িত। তো এই ব্যবস্থাটার নাম দেওয়া হলো রায়তওয়ারি সিস্টেম বা রায়তওয়ারি ব্যবস্থা। কে চালু করেছিলেন? ক্যাপ্টেন আলেকজান্ডার রিড। তোমরা এখানে ছোট প্রশ্নটি লিখে নিতে পারো যে কোথায় এবং কে রায়তওয়ারি ব্যবস্থা চালু করেন। সেটি দক্ষিণ ভারতে, এবং যেটা বলছিলাম মূলত টিপু সুলতানের অধিকৃত যে জায়গাগুলো ছিল, যেগুলিকে কোম্পানি অধিকৃত করে নিয়েছিল, ব্রিটিশরা দখল করেছিল, সেই অঞ্চলে এটা চালু করা হয়েছিল। এবং পরবর্তী সময়ে আরেকজন থমাস মনরো, এটাকে মনরো নীতিও বলা হয়, যে রায়তওয়ারি সিস্টেমটাকে থমাস মনরো এটাকে আরো উন্নত করেন। ঠিক আছে, থমাস মনরো কিন্তু এটাকে আরো উন্নত করেন। যে ব্যবস্থাটা চালু করা হয়েছিল আলেকজান্ডার রিড দ্বারা, ক্যাপ্টেন আলেকজান্ডার রিড যে রায়তওয়ারি ব্যবস্থা চালু করেছিলেন দক্ষিণ ভারতে, সেই ব্যবস্থাটাকে থমাস মনরো আরো উন্নত করেন। সমগ্র দক্ষিণ ভারতে এটা চালু করেছিলেন, কারণ তারা জেনে রেখেছিলেন যে যেহেতু এখানে কোনো পরম্পরাগত জমিদারি নেই, তাহলে কি করা যেতে পারে? তাহলে অবশ্যই এখানে রায়তদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্রাক্ট তৈরি করা যেতে পারে। তাহলে এখানে মধ্যবর্তী সত্ত্ব ভোগকারীদের যে বেনিফিট নিত তারা, সেই বেনিফিটটা তারা যেন না নিতে পারে, এবং কৃষকদেরও সেখানে বেনিফিট হবে, কারণ তারা যে পরিমাণ ফসল উৎপাদন করবে তারা তাদের প্রয়োজনের খাতিরে রেখে দিয়ে অন্যদেরকে সেটা, মানে কোম্পানিকে বাকিটা দিতে পারবে। তাহলে এখানে ইন্টারমিডিয়ারিজদের মানে যে সুবিধা ভোগ করা, সেটার কিন্তু বিষয়টা থাকলো না। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে রায়তওয়ারি ব্যবস্থাটা কি। তাহলে এই রায়তওয়ারি ব্যবস্থার যে মানে সুফলগুলো, সেগুলো কিন্তু কোম্পানি ধীরে ধীরে পেতে শুরু করেছিল। আচ্ছা, এখন আমরা দেখব, আমরা তাহলে কি কি আলোচনা করলাম? কোম্পানির দেওয়ানি লাভ বিষয়ে যেটা আমাদের আলোচনা হয়েছে, চিরস্থায়ী বন্দোবস্ত আলোচনা হয়েছে,
মহলবাড়ি ব্যবস্থা, রায়তওয়ারি ব্যবস্থা, কোম্পানি বিভিন্ন সময়ে যে বিভিন্ন পদ্ধতিগুলি অবলম্বন করছিল তার উদ্দেশ্যটা কি ছিল? তাদের সেই একটি উদ্দেশ্য যে রেগুলার ফ্লো অফ ইনকাম। তারা নিশ্চিত করতে চাইছিল যে রাজস্বটা কি করে প্রতিনিয়ত নিয়মিতভাবে তাদের রাজস্বটা পেতে হবে, কারণ একমাত্র তখন একটাই উপায় ছিল, সেটা হচ্ছে কৃষির উপর নির্ভর করা। কৃষির উপর নির্ভরতা ছাড়া তৎকালীন সময়ে রাজস্ব আদায়ের তো আর কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু যে ব্যবস্থা আমরা প্রথম পর্যায়ে দেখতে পেয়েছিলাম, যে দীর্ঘদিন যাবৎ অনাবৃষ্টি এবং ফসল উৎপাদনহীনতা যেটা চলছিল, এতে কৃষি ব্যবস্থার মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছিল। কৃষকরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। আমরা যেটা দেখেছি 1770 সালে যেখানে গ্রাম বাংলায় প্রায় 1 কোটি লোকের মৃত্যু হয়েছিল। তোমরা ভাবতে পারো যে তৎকালীন সময়ে গ্রাম বাংলার লোক সংখ্যা কত ছিল। সেই লোক সংখ্যার মধ্যে যদি 1 কোটি লোকের মৃত্যু হয়ে যায়, তাহলে সেখানে গ্রাম প্রচুর গ্রাম সেখানে জনমানবহীন হয়ে পড়েছিল। তাহলে সেখানে যে ফসলের জমি ছিল সেগুলো কে চাষ করবে? চাষ করার লোক নেই, কৃষক নেই। 1 কোটি লোকের মৃত্যু হয়ে গেছে। তাহলে সেই জমিগুলোকে আবার ফসলের উপযোগী করে তুলতে হলে অবশ্যই কৃষকদেরকে বেনিফিট দিতে হবে, কৃষকদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। সেই কৃষকদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্যই বিভিন্ন ব্যবস্থা করেছিল কোম্পানি। এবং অবশ্যই কোম্পানির এখানে স্বার্থ রয়েছে যে তাদের সেই রেগুলার ফ্লো অফ ইনকামটা নিশ্চিত করার জন্য। এর জন্য তারা কি করেছিল? যে চিরস্থায়ী বন্দোবস্ত করলো। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে তারা নিশ্চিত করতে চেয়েছিল যে হ্যাঁ, অবশ্যই আমাদের এখানে যে রাজস্বটা নির্ধারণ করতে হবে সেটা পরবর্তী সময়ে আর বাড়ানো হবে না। এর ফলে কি হবে? এর ফলে কৃষকরা তাদের জমির ফসল উৎপাদনে নিয়োজিত হবেন। এবং কোম্পানি আরো ভেবেছিল যে জমিদাররাও নিশ্চয়ই তাদের জমির উন্নয়নে নিয়োজিত হবেন, কারণ তাদের জমির যে সত্ত্বাধিকার সেটা নিশ্চিত, এটা কনফার্ম করা হয়েছিল যে না, জমি তোমারই থাকবে। জমিদারদের যে সত্ত্বাধিকার এটা নিশ্চিত করা হয়েছিল। এবং কোম্পানি ভেবেছিল যে নিশ্চয়ই এর ফলে জমিদাররা তাদের ফসল উৎপাদনে তাদের জমির উন্নয়নে, ফসল উৎপাদনের উন্নয়নে তারা নিয়োজিত হবেন। কিন্তু পরবর্তী সময়ে কিন্তু দেখা গেল যে জমিদাররা অনেকটাই রিলাক্টেন্ট ছিলেন, তারা সেই বিষয়ে অতটা উৎসাহিত হননি। এবং যেটা চাপ পড়েছিল সেটা চাপটা পড়লো গিয়ে কৃষকদের উপর। তো যে পরিমাণ রাজস্বের আমরা যেটা দেখেছি চিরস্থায়ী বন্দোবস্তের যে কুপ্রভাবগুলি বা খারাপ দিকগুলো, সেগুলো কি নিশ্চয়ই তোমাদের মনে আছে, কারণ এটার উপরও প্রশ্ন হতে পারে। চিরস্থায়ী বন্দোবস্তের কুপ্রভাব কোনগুলি ছিল? যে রাজস্বের হার অত্যন্ত উচ্চ হারে নির্ধারিত হয়েছিল। কোম্পানি যেটা প্রথম নিশ্চিত করেছিল যে কৃষকদের পাশে গিয়ে দাঁড়ানো, কৃষকদেরকে সাহায্য করা, আসলে কিন্তু যে হারে রাজস্ব নির্ধারণ করা হয়েছিল তাতে কিন্তু কৃষকদের বেনিফিট হলো না। বরং যারা ইন্টারমিডিয়ারিস ছিল, মধ্যবর্তী স্থানভোগকারী যারা ছিল, বেনিফিট কিন্তু তারাই পাচ্ছিল। আরেকটি ড্রব্যাক যেটি চিরস্থায়ী বন্দোবস্তের খারাপ কুফল দেখা গিয়েছিল, যে পরবর্তী সময়ে 19 শতাব্দীর প্রথম দশক থেকে কিন্তু ফসল উৎপাদন বেড়ে গিয়েছিল। তখন আবার বৃষ্টি হলো, ফসল উৎপাদন বাড়ছিল। কিন্তু রাজস্বের হার যেহেতু ফিক্সড, নির্ধারণ, যেটাকে বলা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত, তাহলে কোম্পানি কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারছিল না। কোম্পানি কোনোভাবেই যে বেশি হারে রাজস্ব আদায় করে তাদের বেনিফিট নেবে তার কোনো উপায় থাকলো না। আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে চিরস্থায়ী বন্দোবস্ত বিষয়টি কি বা তার কুফলগুলি কি ছিল, এ বিষয়ে তোমরা অবশ্যই উত্তর তৈরি করবে। এর পরবর্তী পর্যায়ে আমরা যেটা দেখেছি, মাহালবাড়ি সিস্টেম, সেটা মূলত উত্তর ভারতে চালু করা হয়েছিল। এবং কে চালু করেছিলেন? নিশ্চয়ই তোমরা ছোট প্রশ্নটি লিখেছ। এখানে ছোট বড় দুই রকম প্রশ্নই থাকতে পারে, যে মাহালবাড়ি ব্যবস্থাটি কে চালু করেছিলেন? হল্ট ম্যাকেনজি, আমরা যেটা লিখেছি, হল্ট ম্যাকেনজি উত্তর ভারতে মাহালবাড়ি সিস্টেমটি চালু করেছিলেন। এই যে মাহালবাড়ি ব্যবস্থাটা কি? মাহাল বলতে একটি অঞ্চল বলো বা একটি গ্রাম, যেখান থেকে একটা নির্দিষ্ট অঞ্চল যেখান থেকে রাজস্ব আদায়ের ব্যবস্থা করা, সেটা করা হয়েছিল। তো কারণ যেটা দেখা গিয়েছিল, উত্তর ভারতে একটা ট্রেডিশনালি জমিদারি ব্যবস্থা রয়েছে, প্রথাগতভাবে সেখানে জমিদারি ব্যবস্থা রয়েছে। তাহলে জমিদারদের হাতে সেই রাজস্ব আদায়ের ভার দিলে, বা গ্রামীণ মোড়ল যারা, তাদের হাতে রাজস্ব আদায়ের ভার দিলে এখানে কোম্পানি অনেকটা নিশ্চিত হতে পারবে যে তাদের সেই উদ্দেশ্য যে রেগুলার ফ্লো অফ ইনকামটা হয়ে যাবে। তো এভাবে হল্ট ম্যাকেনজি মূলত উত্তর ভারতে, উত্তরপ্রদেশে এবং উত্তর ভারতের অন্যান্য অঞ্চলেও তিনি এই ব্যবস্থাটি চালু করেছিলেন, যার নাম ছিল মাহালবাড়ি ব্যবস্থা, মাহালবাড়ি সিস্টেম। অন্যদিকে দক্ষিণ ভারতে যেটি চালু করা হয়েছিল সেটার নাম হলো রায়তওয়ারি ব্যবস্থা, রায়তওয়ারি সিস্টেম। কেন এই ভিন্ন ব্যবস্থা? কারণ উত্তর ভারতে একদিকে, এই ডিফারেন্সটা তোমাদের মনে রাখতে হবে,
উত্তর ভারতে একদিকে যেমন দেখা গিয়েছিল ট্রেডিশনাল জমিদারি ব্যবস্থা রয়েছে বা পরম্পরাগতভাবে জমিদারি ব্যবস্থা রয়েছে, সেটা কিন্তু দক্ষিণ ভারতে ছিল না। দক্ষিণ ভারতে সেখানে চিরাচরিত বা প্রথাগতভাবে জমিদারি ব্যবস্থা ছিল না। তাহলে সেখানে কি করতে হবে? সেখানে সরাসরি ডাইরেক্ট কন্ট্রাক্ট করতে হবে রায়তদের সঙ্গে। রায়ত মানে যারা জমির উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত কৃষকরা, তাদের সঙ্গে সরাসরি কন্ট্রাক্ট করতে হবে। এতে কি বেনিফিট হবে? এতে যারা ইন্টারমিডিয়ারিজ থাকবে, মানে মধ্য সত্ত্বাধিকারী মানে মধ্য সত্ত্ব ভোগকারী, যারা যারা কোনো কাজও করবে না, কোনো কিছু করবে না, কিন্তু মাঝখান থেকে তারা বেনিফিট নিয়ে নেবে, এই ব্যবস্থাটাকে বন্ধ করার জন্য কিন্তু রায়তওয়ারি ব্যবস্থা চালু করেছিলেন। কারা করেছিলেন? ক্যাপ্টেন আলেকজান্ডার রিড, আরেকজনকে থমাস মনরো। থমাস মনরো পরবর্তী সময়ে কিন্তু ব্যবস্থাটাকে আরো উন্নত করেন। তাহলে তোমাদের এই নামগুলো অবশ্যই মনে রাখতে হবে যে কে কোথায় কোন ব্যবস্থা চালু করেন। যেটা বলছিলাম যে মাহালওয়ারি সিস্টেম হল্ট ম্যাকেনজি চালু করেন উত্তরপ্রদেশে প্রথমত, আর ক্যাপ্টেন আলেকজান্ডার রিড যেটা চালু করেন রায়তওয়ারি ব্যবস্থা দক্ষিণ ভারতে তিনি চালু করেন। পরবর্তী সময়ে থমাস মনরো এই ব্যবস্থাটিকে আরো উন্নত করেন। আচ্ছা, এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে কোম্পানি তাদের রাজস্ব আদায় তো করতে হবে, রেগুলার ফ্লো অফ ইনকাম পেতে হবে, পাশাপাশি তাদের যে প্রয়োজনীয় ফসলগুলো সেগুলো উৎপাদনের জন্য তারা উৎসাহিত হলো। সেই বিষয়টি আমরা এখন একটু দেখব। আমরা যে অধ্যায়টাকে কয়েকটি পর্যায়ে ভাগ করেছি, নিশ্চয়ই তোমরা এর মধ্যে অনেকগুলো বিষয় যেটা আমাদের আলোচনা হয়ে গেছে বুঝতে পেরেছ। এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হলো গিয়ে যে ইউরোপের জন্য ফসল, এই শিরোনামে ইউরোপের জন্য যে ফসল উৎপাদন করা। তাহলে কোম্পানি দুটো উদ্দেশ্য নিয়ে তাদের কার্যক্রমকে নির্ধারিত করেছিল। একটা হলো রাজস্ব যে কোনো ভাবে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে রাজস্ব আদায়কে সুনিশ্চিত করা। আরেকটি হলো গিয়ে যে তাদের প্রয়োজনীয় ফসল, ইউরোপের মার্কেটে যেসব ফসলগুলো অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছিল সেগুলোকে এখানে উৎপাদন করে নেওয়া। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের যে এই অঞ্চলে মানে আমাদের যেটাকে বলা হয় যে ক্রান্তীয় অঞ্চল, সেখানে কিন্তু নীল চাষটা অত্যন্ত ভালো হয়ে থাকে, বা এখানকার যে মাটি রয়েছে সেই মাটিতে নীল চাষটা অত্যন্ত ভালো হয়ে থাকে। তো এজন্য নীল চাষ এখানে অধিকতর প্রোৎসাহিত করা হলো। তার সঙ্গে কোন বিষয়টি জড়িত? ইংল্যান্ডের শিল্প বিপ্লব। ইংল্যান্ডের শিল্প বিপ্লব মূলত কিসের দ্বারা শুরু হয়েছিল? মূলত সেখানে লৌহ ইস্পাত শিল্প এবং বস্ত্রবয়ন শিল্প। আর বস্ত্রবয়ন শিল্পের সঙ্গে কোন বিষয়টি জড়িত? সেই নীলের ব্যবহার জড়িত। তাহলে নীল চাষ কোথায় ভালো হয়? আমাদের দেশে হয়। তাহলে এখানে কি করতে হবে? ফসল উৎপাদনকে বন্ধ করে দিয়ে সেখানে নীল চাষের ব্যবস্থা করা হতে থাকলো। পাশাপাশি আরো কয়েকটি ফসল যেমন আফিং বা কার্পাস এ জাতীয় ফসলগুলি তারা এখানে অধিকতর ভাবে উৎপাদন করছিল। তাহলে তোমাদের এখানে কয়েকটি ফসলের নাম লিখে রাখো এবং কোন অঞ্চলে কোন ফসলটা উৎপাদিত হতো তা সেটা তারা সেখানে মানে সয়েল টেস্ট করে, মানে জমির কোয়ালিটি দেখে কোথায় কোন ধরনের ফসলটা ভালো হবে সেটা তারা পরীক্ষামূলকভাবে সেটা পরীক্ষা করে সেখানে সেই ফসলগুলি উৎপাদনের জন্য অধিকতর উৎসাহিত হচ্ছিলেন তারা। তাহলে তোমরা এই বিষয়টি লিখে রাখো, যেমন বাংলায় পাট উৎপাদন, তারপরে আসামে চা উৎপাদন, উত্তরপ্রদেশে ইক্ষু নিশ্চয়ই বুঝতে পারো, আখ, যার থেকে কি হয়? যার থেকে চিনি গুড় তৈরি করা হয়। তো এই যে বাংলায় পাট, মানে বাংলার মাটি পাট উৎপাদনের জন্য সেরা, তেমনি আসামের মাটিতে চা খুব ভালো উৎপাদিত হয়। উত্তরপ্রদেশের মাটি বিভিন্ন অঞ্চলে মানে অধিকাংশ অঞ্চলে ইক্ষু উৎপাদনের জন্য খুব ভালো, ইক্ষু উৎপাদন খুব ভালো হয় এখানে। পাশাপাশি পাঞ্জাবে গম উৎপাদনের জন্য অত্যন্ত মানে উপযুক্ত জমি রয়েছে। পাঞ্জাবে গম উৎপাদন, আর মহারাষ্ট্র এবং পাঞ্জাবে তুলা। মহারাষ্ট্র ও পাঞ্জাবে তুলা উৎপাদন। এ সকল ফসলগুলো ইউরোপের মার্কেটে মানে অত্যন্ত অগ্রগণ্য ছিল। ইউরোপের মার্কেটে এসব ফসলের অত্যন্ত ভালো ডিমান্ড ছিল,
তাহলে এই ফসলগুলো এখানে যতটা বেশি ফলিয়ে নেওয়া সম্ভব, তাহলে কোম্পানি কি করতে পারবে, অত্যন্ত স্বল্প মূল্যে এই জিনিসগুলো এখান থেকে কালেকশন করে তারা ইউরোপের মার্কেটে রপ্তানি করতে পারবে। এই বিষয়টি তাদের কাছে সুনিশ্চিত করার জন্য তারা এভাবে বিভিন্ন অঞ্চল ভাগ করে নিয়েছিল, যে বাংলার মাটি পাট উৎপাদনের জন্য সেরা, বা আসামে চা খুব ভালো উৎপাদিত হয়, উত্তরপ্রদেশে ইক্ষু খুব ভালো উৎপাদিত হয়, সেখান থেকে তারা চিনি উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে করা সম্ভব ছিল। পাঞ্জাবের মাটিতে গম খুব ভালো উৎপাদিত হয়, মহারাষ্ট্র এবং পাঞ্জাবের তুলা উৎপাদনের জন্য খুব উপযোগী। তো এভাবে তারা বিভিন্ন অঞ্চলের সয়েল টেস্ট করে, মানে মাটি পরীক্ষা করে তারা সেখানে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সেই ফসল তারা উৎপাদন করে নিচ্ছিল। এখন পাশাপাশি যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে সেটি হলো গিয়ে যে এই সময়ের মধ্যে কিন্তু ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়ে গেছে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হলে আমাদের কি? হ্যাঁ, আমাদের সঙ্গে এখানে সরাসরি সম্পর্ক রয়েছে, কারণ ইংল্যান্ডের শিল্প বিপ্লব মূলত দুটো বিষয়ের উপর নির্ভর করছিল। সেটি হলো লৌহ ইস্পাত শিল্প, আরেকটি হলো বস্ত্রবয়ন শিল্প। আর বস্ত্রবয়ন শিল্পের সঙ্গে নীলের ব্যবহার সরাসরিভাবে জড়িত। তাহলে এই যে নীল উৎপাদন আমাদের দেশে খুব ভালো পরিমাণে হতো, এখানকার নীলের ডিমান্ড সারা পৃথিবীতে মানে মারাত্মকভাবে ছিল। যদিও ইউরোপের আরেকটি ফসল যেটা নীলের মতোই, কিন্তু নীলের মতো এত ভালো রং উৎপাদন করতে পারত না, যেটার নাম ছিল ওড, WOAD, ওড বলা হয় এটাকে। এই ওড যে ফসলটা ইউরোপে উৎপাদিত হতো, কিন্তু এটার যে মানে যেটা কালার প্রডিউস করতো, যে রং উৎপাদিত হতো, সেটা কিন্তু নীলের মতো, আমাদের যে নীল গাছ ছিল তার মতো এতটা ব্রাইট ছিল না। এজন্য ভারতে উৎপাদিত নীলের ডিমান্ড ছিল মারাত্মক, প্রচুর পরিমাণে আমাদের দেশ থেকে নীল রপ্তানি করা হতো। কিন্তু সমস্যাটা কি দেখা গেল? সমস্যা দেখা গেল ইউরোপের যারা ওড উৎপাদনকারী, কারণ ইউরোপের যে মূল কাপড় রং করার যে ফসলটা সেটা ছিল ওড, এবং ইউরোপে যারা ওড উৎপাদন করত তারা কিন্তু সমস্যায় পড়ে গেল। যেভাবে ভারতীয় নীলের ডিমান্ড ইউরোপের বিভিন্ন অঞ্চলে দেখা দিচ্ছিল, তাতে কিন্তু এটা মারাত্মক, তারা ওড উৎপাদনকারীরা বিরাট সমস্যায় পড়ে গেল। তখন তারা তাদের কোম্পানির মানে তারা তাদের দেশের সরকারকে চাপ দিতে শুরু করলো যে ভারতের নীলকে আনা বন্ধ করতে হবে, মানে ভারত থেকে নীল রপ্তানি করাটা কিন্তু বন্ধ করতে হবে। বিভিন্নভাবে তারা চাপ সৃষ্টি করছিল। এর ফলে কি হলো, যারা বস্ত্র উৎপাদনকারী তাদের কাপড় রং করতে হবে, তাহলে তারা এই ফসলটা কোত্থেকে পাবে? যেহেতু একদিকে চাপ সৃষ্টি করা হচ্ছে ওড উৎপাদনকারীদের তরফ থেকে, অন্যদিকে যেভাবে মানে যারা কোম্পানির যারা বস্ত্র উৎপাদনকারী তারা ভারতীয় নীলের চাহিদা মেটাতে, মানে তারা ভারতীয় নীলের উপর যেভাবে নির্ভর করছিলেন, এই যে একটা কন্ট্রাডিকশন, এই যে একটা সমস্যাজনক পরিস্থিতি, তার উপর দাঁড়িয়ে তখন ইউরোপের বিভিন্ন অঞ্চলে আবার নীল উৎপাদন করা শুরু হতে থাকলো। যেমন এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে যে কোথায় কারা কিভাবে নীল উৎপাদন করতে শুরু করেছিল, এই বিষয়টি তোমাদের মাথায় রাখতে হবে। যেমন ফরাসিরা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, এগুলোর উপর ছোট প্রশ্ন থাকতে পারে, তোমরা অবশ্যই লিখে নেবে যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ফরাসিরা নীল উৎপাদন শুরু করলো, পর্তুগিজরা ব্রাজিলে শুরু করলো। ওকে, তো এভাবে বিভিন্ন অঞ্চলে নীল উৎপাদন শুরু হয়ে গেল। তো আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কোম্পানি কিভাবে বিভিন্ন অঞ্চলে শাসন তাদের চালিয়ে যাচ্ছিল, এবং কিভাবে তারা রেগুলার ফ্লো অফ ইনকাম নিশ্চিত করার জন্য বিভিন্ন পদ্ধতি চালু করছিল। সেই মাহালওয়ারি সিস্টেম বলো বা রায়তওয়ারি সিস্টেম বা চিরস্থায়ী বন্দোবস্ত, এগুলো তারা চালু করছিল। এবং পাশাপাশি তারা আমাদের দেশে কিভাবে বিভিন্ন ফসল উৎপাদন করে নিচ্ছিল। তো এভাবে তোমরা ছোট এবং বড় দুই ধরনের প্রশ্ন অবশ্যই তৈরি করবে যে নীল চাষ থেকে কিভাবে নীল বিদ্রোহ রূপান্তরিত হলো, কিভাবে এখানকার মানুষরা তার দ্বারা প্রতারিত হচ্ছিল, এই বিষয়ে তোমরা অবশ্যই প্রশ্ন তৈরি করবে। তো যাই হোক, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।